সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, যেখানে কথা বলি আমরা সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ডক্টর দেবাশিস দাস। তিনি একাধারে যেমন একজন লেখক, ঠিক তেমনি প্রকৌশলী, গবেষক ও চিকিৎসক। চলুন দর্শক, আমরা চলে যাই ডক্টর দেবাশিস দাসের কাছে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনি তো অনেক কিছুর সাথে জড়িত, লেখক, প্রকৌশলী, গবেষক ও চিকিৎসক। মানে এই যে জি। এতগুলো পদবি, এই টাইম ম্যানেজমেন্ট আসলে কিভাবে হয়? আসলে টাইম ম্যানেজমেন্ট বলতে আমার কেরিয়ারে আমি যে পদবিগুলো বললেন সবগুলোর সাথেই সম্পৃক্ত আছি। তো এটা আসলে আমার মনে হয় বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব, যদি একটা সুষ্ঠু প্ল্যান করে সময়টাকে কাজে লাগাতে চায় আর কি। আচ্ছা, তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষের পক্ষে এটা সম্ভব। আমি তাই করেছি আর কি, বা করি। আচ্ছা, যে আমার যতটুকু সময় আছে ওই সময়টুকুকে আমি ওইভাবে কাজে সুষ্ঠুভাবে, লাগান, হ্যাঁ, সুষ্ঠুভাবে প্ল্যান ওয়াইজ প্ল্যান কাজে লাগাই ওয়াইজ। আর কি। হ্যাঁ, এটা কি আপনার সাপ্তাহিক প্ল্যান করেন, নাকি হচ্ছে ডেলিটা ডেলি, না মাসিক, কিরকম? আমার কিছু প্ল্যান থাকে সাপ্তাহিক, কিছু থাকে মানে মান্থলি। প্রোগ্রাম হ্যাঁ, অনুযায়ী, প্রোগ্রাম কাজ অনুসারে, হ্যাঁ, অনুযায়ী। প্রোগ্রাম অনুসারে। তবে এখানে আমার কিছু কাজ আছে যেগুলো আসলে সাপ্তাহিক বা মাসিক বলে হয় না। যেমন চিকিৎসক হিসেবে যখন আমি মানুষকে সেবা দান করি, সেক্ষেত্রে এটা আসলে প্রতিদিনের কাজ। প্রতিদিনের এটা কাজ। প্রতিদিনই আমাকে সেবা দিতে হয়। তবে সেটা প্রতিদিন বলতে আমি সমস্ত দিন তো আর দিতে পারি না বা দেই না। সেটা আমার একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়টা আমি চিকিৎসা সেবা দেওয়ার জন্য কাজে লাগাই। আচ্ছা, বর্তমান যুগে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতার কোন অংশটিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বা দেন? ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যুগ এক কথায় বলতে গেলে আমাদের আধুনিক যুগ কিন্তু আসলে মানে আগের সাথে যদি তুলনা করা হয় তাহলে অনেকটাই এগোনো। মানে পরিবর্তনটা হচ্ছে মানে আগের, যদি আমি 20 বছর আগের কথা বলি, 20 বছর আগে পরিবর্তনটা যেভাবে হতো, আমার মনে হয় এই বিগত 10 বছরের মধ্যে পরিবর্তনটা আরো দ্রুত হয়েছে এবং অনেকটা আধুনিক। তো এই আধুনিকতার ছোঁয়ায় আমাদের সবকিছুতেই আসলে প্রভাব রয়েছে। প্রযুক্তির ব্যবহার যত হ্যাঁ, প্রভাব বাড়ছে রয়েছে। ততই চেঞ্জ হচ্ছে। তো এখানে যেটা বললেন যে স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা বলতে আমি মোটা দাগে স্বাস্থ্যকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের শারীরিক স্বাস্থ্য, আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। যদিও আরো স্বাস্থ্য আছে, কিন্তু আমি এক্ষেত্রে দুইটা কথাই বলবো। তো আমি সচেতনতার দিক থেকে যেটা বলতে চাই, যে এই যে আধুনিকতা বললাম, আধুনিকতার মানে প্রভাবে আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর কিন্তু বেশ, অনেক ক্ষতি হ্যাঁ, হচ্ছে। বেশ প্রভাব রয়েছে। সেটা আমি যদি আমার যেটা প্র্যাকটিস এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, মানে আগের তুলনায় আমার গত 1 বছরে আমি দেখেছি যে হৃদরোগের পেশেন্ট বা ক্যান্সারের পেশেন্ট অথবা অ্যালার্জির পেশেন্ট হচ্ছে অনেক বেশি কম্পারেটিভলি। তো এটা আমি নিজেও ভেবেছি যে কেন। তো আমার যেটা অনেকটা মনে হয় যে আসলে এগুলোর পিছনে অনেকটা দায়ী হচ্ছে, বিশেষ করে হৃদরোগীর পেশেন্টের ক্ষেত্রে দায়ী হচ্ছে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, এগুলা। তারপর হচ্ছে হাইপার টেনশন, যেটাকে আমরা বলি। হ্যাঁ, সেটা এখন হাইপার টেনশন যেহেতু বললাম, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা মানসিক স্বাস্থ্যের কথা চলে আসে। যে আসলে বর্তমানে আমার মনে হয় কম বেশি প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানে মানসিক স্বাস্থ্য খুব একটা ভালো না। না, ভালো না এবং বলতে, মানসিক স্বাস্থ্য ভালো না হওয়ার আরো কারণ হচ্ছে এই যে মোবাইল, দর্শক। হ্যাঁ, এটা এটা এমন এটা একটা আমি বড় এটা কারণ আমি বলে আমি বলবো, মনে হ্যাঁ, এটা করি, আমি এবং বলবো। সমস্ত রোগেরই আমার হ্যাঁ, মনে হয় এটাই এখন বর্তমানে মূল কারণ। মানসিক স্বাস্থ্য ভালো না বলতে আমি ওভাবে বলতে চাই, মানে আমরা মেন্টাল হেলথ বা মেন্টাল ইলনেস বললেই মানুষের মাথায় প্রথম আসে পাগল। আসলে মানসিক স্বাস্থ্য মানে কিন্তু পাগল না। না না, অবশ্যই হ্যাঁ, না। যেমন আমরা যে টার্মগুলোর সাথে পরিচিত, ডিপ্রেশন, হ্যাঁ, বা ইনসোমনিয়া মানে অনিদ্রা, হ্যাঁ, তারপরে হচ্ছে বিষণ্ণতা, ডিপ্রেশন হচ্ছে বিষণ্ণতা। তো এগুলো আমি ইদানিং খেয়াল করেছি, প্রচুর পেশেন্টও পাই যে এসে নিজেই বলে যে হ্যাঁ, আমি ডিপ্রেশনে ভুগছি বা হ্যাঁ, আমার সে ঘুম হচ্ছে জানে না, যে সে ডিপ্রেশনে ঘুম ভুগছে। হচ্ছে না। এটাও একটা এখন নতুন একটা সবার তো মধ্যেই অসুখ। হ্যাঁ, এটা যার প্রচুর ডিপ্রেশন প্রচুর নেই পাই। সেও বলছে হ্যাঁ, আমার প্রচুর পাই। ডিপ্রেশন। আমি বুঝতে পারে হ্যাঁ, না আমি মানে আমি বিষয়টা কি। মানসিক পেশেন্টও দেখি। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে এই ধরনের পেশেন্ট হচ্ছে প্রচুর আসে। তো কারণগুলো আমি যখন স্টাডি করে দেখি, যে কারণ হচ্ছে আমাদের অনেক সামাজিক
কারণ রয়েছে এই ক্ষেত্রে, তার লাইফস্টাইলেরও কিছু ব্যাপার আছে। হ্যাঁ, তো আমি সচেতনতার দিক থেকে মানে আপনার এই প্রশ্নের এগেনস্টে বলবো যে আমি মানসিক স্বাস্থ্যটাও মানে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করি এই বর্তমানে। আর শারীরিক স্বাস্থ্য তো এটা আগেও মানুষের সমস্যা ছিল, বরং ইদানিং সমস্যাগুলো বাড়ছে, এবং ওটার পিছনে দায়ী হচ্ছে আমাদের লাইফস্টাইল, তারপরে ফুড হ্যাবিট, এই বিষয়গুলো। তো এই যে মানসিক স্বাস্থ্যের কথা বললেন, তো এটা আসলে বাড়ানোর জন্য এই আগ্রহের জায়গাটা আমরা কিভাবে তৈরি করব, বা আপনারা যারা ডক্টর আছেন তারা কিভাবে তৈরি করবে? হ্যাঁ, এই ক্ষেত্রে তাহলে প্রথমত আমাকে বলতে হবে যে মানসিক স্বাস্থ্যের যে অবনতির কারণগুলা কি। কারণগুলা ওই যে প্রযুক্তি, আপনি নিজেই বললেন একটু আগে, আর আমি নিজেও মানে প্রকৌশলী, তো সেদিক থেকে বলবো যে বর্তমান বিশ্বে কিন্তু মানে প্রযুক্তির দানব হচ্ছে তথ্য প্রযুক্তি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, এবং মানে আরো প্রযুক্তির ক্ষেত্র রয়েছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে এটাই হচ্ছে আমি বলবো যে একেবারে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে মানে ছোট বাচ্চাদেরকেও এটা মানে এডিক্টেড করে ফেলেছে, যেটা আমাদের কমিউনিকেশন টেকনোলজি। এবং সিম্পলি বললে এটা সবাই জানে যে যেমন মোবাইল কমিউনিকেশন, এবং মোবাইল কমিউনিকেশনের এটা যদিও কমিউনিকেশনের জন্যই আবিষ্কার হয়েছিল, কিন্তু যেহেতু বর্তমানে স্মার্ট মোবাইলগুলোতে অনেক অপশন, একটা স্মার্ট মোবাইল থাকা মানে হচ্ছে বিশ্ব হাতের মুঠোয়। তো এখন এই মোবাইলটাকে আসলে কে কিভাবে ইউজ করছে সেটা হচ্ছে একটা বিষয়। যেহেতু আমরা তো বেশিরভাগ কাজের ক্ষেত্রেই তো, যেমন আমাদের এই আজকের এই অনুষ্ঠানটাও কিন্তু ইউটিউব প্লাস ডিজিটাল প্ল্যাটফর্মে যাবে, তো আমরা তো অবশ্যই মোবাইল মাধ্যমে দেখছি। হ্যাঁ, যে যেভাবে নিচ্ছে। এখন বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে একটা ফ্যামিলির মধ্যে টিভি আছে, সন্ধ্যার পরে সবাই বসে ড্রয়িং রুমে টিভি দেখছে, বা একটা ভালো মুভি অথবা একটা ড্রামা দেখছে, শেয়ার করছে, মানে বিনোদনটা। হ্যাঁ, বিনোদনটা, অথবা দেখা গেছে নিজেরা গল্প করছে, মানে বিনোদন বা সময় মানে অবসর সময়টা কাটানোটা ছিল ফ্যামিলির লোকজনের মধ্যে। কিন্তু এখন এই চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। কেমন, একটা বাসায় গেলে দেখা যাবে যার যার রুমে যার যে বসে আছে, মোবাইল, সবার হাতে মোবাইলটা আছে। কেউ হয়তো হ্যাঁ, যদি দেখা যায় যে ছোট বাচ্চা হয় সে হয়তো গেম খেলছে, আর যদি মানে মিডল এজের হয় তাহলে হয়তো বিজনেসম্যান যদি হাজবেন্ড হয়ে থাকে তাহলে উনি ওনার বিজনেসের খবর নিয়ে বিজি, যে কোথায় কি হচ্ছে। বা আমি নিজেই বলবো, আমি যেমন ডাক্তার, আমি কি করি, সন্ধ্যার পর দেখা গেছে দিনের বেলা হয়তো সময় পাই না, যেহেতু আমি জব করছি পাশাপাশি, ডে টাইমে আমি অফিসে থাকি, তো আমি বিকালের পর থেকে হচ্ছে আমি চিকিৎসা সেবার কাজে যেহেতু ব্যয় করি। কিন্তু দিনের বেলা দেখা যাচ্ছে আমাকে অনেক পেশেন্ট দূর দূরান্ত থেকে ফোন করছেন, ওদের টেস্টের রিপোর্ট পাঠাচ্ছেন, তো এগুলো আমি সন্ধ্যার পর হয়তো দেখছি, যে রিপোর্টগুলো দেখছি। বা ক্রিটিক্যাল পেশেন্ট হলে আমি পেশেন্টের সাথে তখন আমি কনসাল্ট করছি মোবাইলে আগে, তারপর হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, এভাবে মানে আমার যেটা কাজ আমি সেটা করে যাচ্ছি, মোবাইল ইউজ করছি এটা। হ্যাঁ, আবার দেখা গেছে হয়তো যদি বাসারই মেয়ে হোক বা ওয়াইফ হোক, ওনারা কি করছে, কেউ হয়তো রান্নার বিষয় নিয়ে ওখানে মোবাইলে দেখছে ইউটিউবে, আবার মেয়ে হলে হয়তো সে তার ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটাচ্ছে মোবাইলে। তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে, যে এই যে কমিউনিকেশনের জন্য যদি এই ডিভাইসটা, কিন্তু এখন এটা হয়ে গেছে অনেকটা মানে ব্যক্তিকেন্দ্রিক, যে ডিভাইসটাকে নিয়ে যার যার মতো করে যার যে নিজেই সময় কাটাচ্ছে। তো এতে করে যে বিষয়টা হচ্ছে, এই যে একটা ফ্যামিলি বন্ডিংটাও কিন্তু অনেকটা ভেঙে যাচ্ছে। এই যে আপনি বললেন অনিদ্রা, দুশ্চিন্তা, হ্যাঁ, এটা কেন হয়, এটা আমি অনেক মানে কি বলবো মেন্টাল পেশেন্ট পেয়েছি যাদের এই যে ডিপ্রেশন, পরে আমি কেস স্টাডি করে দেখলাম যে হয়তো ওনার একজনের সাথে অ্যাফেয়ার ছিল, মাঝখানে একটা ব্রেকআপ আসছে, এই নিয়ে উনি বাস মানে ডিপ্রেশনে চলে গেছে। মানে ওটা মূল কারণটা হচ্ছে ওইটা। এবং ওটা কিভাবে ক্ষেত্রে এই পয়েন্টগুলো আসে। হ্যাঁ, এখন যেমন ওই যে জোড়া লাগাটাও খুব এখন ইজি, মোবাইল কমিউনিকেশন, আবার ব্রেকআপটাও খুব ইজি হয়ে গেছে, মানে সবকিছু ওই যে হাতের মুঠোয় না। হ্যাঁ, তো এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে যেমন মানুষ এগুলোর উপর বিজি হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই ইজি জিনিস নিয়ে বিজি। আর আমি যেমন ওই যে লেখক হিসেবে কিন্তু আমার একটা বইও অলরেডি বেরিয়েছে এর আগের বইমেলাতে, ওই যে প্রযুক্তির এপি টু পিট, ওই বইটাতে কিন্তু আমি লিখেছি যে প্রযুক্তি যেমন বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে অনেক সুবিধা দিচ্ছে, তার কিন্তু আবার বিপরীত দিকগুলোকে ওখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমি ওটাও লিখেছি যে হয়তো এমন সময় আসবে যে এই প্রযুক্তি বিশ্বকে ধ্বংস করে দিবে। আপনার এই বইটা যদি আমাদের দর্শকরা সংগ্রহ করে তাহলে কোথায় যোগাযোগ করবে? হ্যাঁ, পাবে, এটা এমনিতে রকমারি.com এ পাবে। আর আমার এই বইটা মূলত দোয়েল পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইমেলায়।
এবং যে বছর প্রকাশিত হয়েছে এটা প্রচুর কপি সেল হয়েছে। এটার নাম হচ্ছে প্রযুক্তির এপিট ওপিট। আচ্ছা দর্শক, প্রযুক্তির এপিট ওপিট হ্যাঁ। ভাইয়ার বই, এবং এই বইটা পড়লে আপনি প্রযুক্তির সুবিধা অসুবিধা সবই জানতে পারবেন। এবং এটা পাওয়া যাচ্ছে হচ্ছে দোয়েল প্রকাশনী আর রকমারি.com-এও পাওয়া যায়। রকমারি.com-এ আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও আমার লেখা আরো বই আছে, আমার লেখা কবিতার বই আছে, গল্পের বই আছে, খাদ্য পুষ্টি নিয়ে লেখা বই আছে। মানে আমি বিভিন্ন সেক্টরের উপরে বই লিখেছি আর কি। ডিজিটাল হেলথ কেয়ার টেলি মেডিসিন কি সত্যি গ্রামাঞ্চলে কার্যকর হতে পারে? হ্যাঁ, এই যে টেলিমেডিসিন সার্ভিসটা এটা মানুষের জন্য খুবই একটা, আমি বলবো মানে যুগ উপযোগী এবং উপকারী সার্ভিস। তবে যেটা প্রবলেম, গ্রামে গঞ্জে এই সার্ভিসটা হয়তো যারা গ্রামের মানুষ আছে মোবাইল ইউজ করতে পারে, ইউজ করে হয়তো বড়জোর হয়তো ইউটিউবে বিভিন্ন নিউজগুলো দেখতে পারে বা বিনোদনমূলক এগুলো, কিন্তু আসলে টেলিমেডিসিন সার্ভিসটা নিতে গেলে হয়তো একটা পোর্টালের মাধ্যমে ঢুকতে হবে, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এই বিষয়গুলোর এখনো সবাই মানে নলেজটা ডেভেলপ হয়নি। তো সেই জন্য আমি মনে করি এটা ডেভেলপ করার জন্য বিভিন্ন এরিয়া ভিত্তিক যদি একটা সাব সেন্টারের মতো করা হয়, হ্যাঁ, যে মানুষ এইভাবে ইউজ করতে পারছে না, মানে তার দরকারে সে ওই সেন্টারে যাবে, তখন ওখানে টিম থাকবে, ওনারা হেল্প করবে, যা তার প্রয়োজনীয়, হ্যাঁ, ডাক্তারের সাথে ওনারা কানেক্ট করে দিবেন এবং উনি সেখানে সেবাটা পাবে। এবং আপনারা এভাবে কয়েক বছর চললে মানুষ আস্তে আস্তে নিজে নিজেই কিন্তু শিখে ফেলবে। হ্যাঁ, এবং একজন শিখলে আরেকজনকেও কিন্তু শিখিয়ে অবশ্যই। আপনার পরামর্শটা খুব সুন্দর। বাংলাদেশের খাবার সংস্কৃতিতে কোন পরিবর্তনগুলো, মানে কোন কোন পরিবর্তনগুলো পুষ্টিগত দিক থেকে জরুরি বলে আপনি মনে করেন? খুবই ভালো কোশ্চেন। আমি যদি খাদ্য পুষ্টির সেন্স থেকে বলতে চাই, তাহলে আসলে প্রথমত বলবো যে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে, পুরো সৃষ্টি তো ওনার, এবং সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাদের শাকসবজি ফলমূল থেকে বা বিভিন্ন যে উদ্ভিদ সৃষ্টি করেছেন, এগুলা কিন্তু আসলে প্রতিটি আমাদের মানে কাজে লাগার মতো, বা অবশ্যই প্রতিটি সৃষ্টিরই কিছু মানে সুবিধা গুণগত, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের জানতে হবে, আমরা প্রপার ওয়েতে ইউজটা জানতে হবে যে হ্যাঁ কোন খাবারে আমি কোন খাবার থেকে কোন পুষ্টিটা পাবো, বা কোন খাবারে কি উপাদান আছে যেটা আমার শরীরের জন্য কাজে দিবে সেটা জানতে হবে, বা কোন ফলমূলটা আমার জন্য কাজে লাগবে, হ্যাঁ, শাকসবজি কোনটা খেলে আমার কি হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। ইভেন এই যে ঔষধ প্রস্তুত করা হয়, ঔষধ তো কোনো না কোনো উদ্ভিদ থেকে হয়তো প্রস্তুত করা হচ্ছে, ঔষধি গাছ থেকে। তো সেক্ষেত্রে যেমন যারা ফার্মাসিস্ট, ওনারা গবেষণা করে বের করেন যে হ্যাঁ এই উদ্ভিদে এই উপাদানটা আছে, এটা থেকে এই ওষুধ প্রস্তুত করা যাবে, যে বিষয়ে যে বিশেষজ্ঞ হ্যাঁ সেই বলতে পারবে, এবং আমরা সেখান থেকে জেনে অবশ্যই। হ্যাঁ, রাইট। তো আমি যেটা বলতে চাই যে আমাদের খাদ্যর বিষয়ে আর কি, আমাদের যেটা সংস্কৃতিতে পরিবর্তন আনা প্রয়োজন। আমরা আসলে ওই যে আধুনিকতার ছোঁয়ায় যে বিষয়টা ঘটছে, এখন আমরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে, বা যাদের একটু পয়সা বেশি আছে বা যারা রিচ ম্যান, ওনারা কি করে নিজেদের বাচ্চাদেরকে যে ঠিক আছে ফাস্ট ফুডের বার্গার খাওয়াবো, হ্যাঁ, বা এটা খাওয়াবো এটা খাওয়াবো, বা যারা মিড লেভেলে আছেন ওনারা ওনাদের সামর্থ্য অনুযায়ী খাওয়া, কিন্তু সবাই চেষ্টা করেন যে আধুনিক খাবারগুলোই খাওয়াতে, কিন্তু আধুনিক খাবার যা তৈরি হচ্ছে এগুলা বেশিরভাগ হচ্ছে মুখরোচক, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে মুখরোচক করে তৈরি করা হয়, কিন্তু আসলে হ্যাঁ ওখানে মানের দিক থেকে ওইটা ওইভাবে যে উপাদানগুলো ইউজ করা হচ্ছে ওগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কি উপকারী না ঝুঁকিপূর্ণ, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের মানে খাদ্যাভ্যাসটা এমন হওয়া উচিত যে আমাদের যে সমস্ত প্রাকৃতিক খাবার আছে যতটা সম্ভব ঘরে তৈরি করে, এবং আমাদের পুষ্টির জন্য যে খাদ্যে যে উপাদানগুলো আছে এগুলো যদি আমরা সবাই নিজের একটু সচেতন হই যে হ্যাঁ এই ধরনের খাবারগুলো খেলে আমাদের শরীরের জন্য এটা ভালো বা ওটা ভালো, বা শিশুদের জন্য কোন খাবারগুলো ভালো। আসলে দর্শক, আমার যেটা মনে হয় সবচেয়ে ভালো হয় যদি আমরা একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারি। হ্যাঁ, প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া, খাদ্যের একটা তালিকা আমরা কিন্তু সেটা পেয়ে যাই। এখন আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যেহেতু স্বাস্থ্য কথা নিয়ে আমরা কথা বলছি, অনেকেই কিন্তু দ্রুত ওজন কমাতে চান, এই বিষয়ে আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই বিষয়ে আমার কথা হবে এটাই যে ওজন গেইন করার কিন্তু বেশ কিছু কারণ থাকে।
আমি যদি ডাক্তারি সাইড থেকে বলি তাহলে যেমন হরমোনাল কারণ, এটাও একটা কারণ হতে পারে। কারো কারো হরমোনাল কারণেও কিন্তু ওজন বাড়তে পারে। আবার আরেকটা জেনারেল কারণ হতে পারে যে কারো শরীরে যদি বেশি ক্যালোরি ইনটেক করে, মানে কার্বোহাইড্রেট যদি বেশি জমতে থাকে, তাহলেও কিন্তু ওজন বাড়তে পারে। এখন হ্যাঁ, কার্বোহাইড্রেট যে কমাতে চায়, হ্যাঁ, এখন কার্বোহাইড্রেট তো জমবে, আমরা যদি কার্বোহাইড্রেট বেশ খাবার খাই জমবে, কিন্তু সেই তুলনায় আমার কার্বোহাইড্রেট বার্ন হচ্ছে কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। এখন আমি খেলাম, সারাদিন বাসায় বসেই থাকলাম, শুয়ে থাকলাম, হ্যাঁ, আমার বেশি একটা হাঁটা চলা হলো না বা কায়িক শ্রম হচ্ছে না, সেক্ষেত্রে তো আমার কার্বোহাইড্রেট বার্ন হবে না, এক্সারসাইজ যদি আমরা এক্সারসাইজ হচ্ছে না, সেক্ষেত্রে আমার কিন্তু ওয়েট গেইন করবে। তো যেটা আমি দেখলাম বেশিরভাগ মানুষ এখন, বিশেষ করে মেয়েরা স্বাস্থ্য সচেতন হতে গিয়ে অনেকের কাছে শুনি যে সকালবেলা উঠেই গরম পানি খায় লেবু দিয়ে, হ্যাঁ, তারপর অনেকে অ্যাপল সাইডার ভিনেগার খাচ্ছেন, ইভেন অনেকে হচ্ছে ওই যে কিটো ডায়েট করেন, যে 12 ঘন্টা থেকে 18 ঘন্টা না খেয়ে থাকেন, হ্যাঁ, আবার অনেকে হচ্ছে পানি রোজা থাকেন, শুধু পানি খেয়ে থাকেন। তো আমি বলবো আসলে ওই যে কিটো ডায়েট বা এই ধরনের যে ডায়েটিংগুলো, এগুলো আসলে আমাদের জন্য উপযুক্ত না আমি বলবো। কারণ হচ্ছে আমরা আসলে বাংলাদেশি বাঙালি হিসেবে এগুলো অভ্যস্ত না ছোটবেলা থেকে, আমরা হচ্ছে ওই যে মাছে ভাতে বাঙালি সেটা। তা আমাদের যেটা করতে হবে, আমি যেটা বললাম যে মূল কারণ হচ্ছে কার্বোহাইড্রেট যদি বেশি ইনটেক করে বডিতে বা বার্ন না হয়, তাহলে ওয়েট গেইন করবেই। তাহলে আমাকে যেটা করতে হবে যে আসলে আমার শরীরের জন্য কতটুকু কার্বোহাইড্রেট দরকার, সে অনুযায়ী আমি কার্বটা ইনটেকটা কমাতে হবে। এখন কার্বোহাইড্রেট কিসে কিসে আছে, ভাত, রুটি, ইভেন মুড়ি, হ্যাঁ, ইভেন অনেকে ডায়েটিং এর জন্য দেখা যাচ্ছে ওটস খাচ্ছে, ওটসের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট আছে। হ্যাঁ, এখন পার্থক্যটা কোথায়? এখন অনেকে হয়তো বলতে পারে যে তাহলে ওটস খেলে কেন ওয়েট কমে? আসলে একটা হচ্ছে জটিল আর একটা হচ্ছে সরল। ভাত খেলে যত দ্রুত আমাদের ব্লাডে ক্যালোরিটা চলে যাবে, ওটস খেলে অত দ্রুত যাবে না, আস্তে আস্তে যাবে। এখানে হচ্ছে পার্থক্যটা। তো এটাই আমি বলতে চাই যে আসলে যদি ওজন কমাতে হয়, তাহলে আমি বলবো যে কার্ব বেসড ফুড যেগুলো বা কার্বোহাইড্রেট বেসড ফুড যেগুলো আছে, এগুলো প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়া, হ্যাঁ, আর হচ্ছে যদি একটু কায়িক শ্রম এক্সারসাইজ করে, তাহলে সেক্ষেত্রে ওয়েট ইজিলি গেইন করা সম্ভব। আর সেটার জন্য জটিল ওষুধপত্রেরও দরকার নেই, কিংবা কিটো ডায়েটেরও দরকার নেই। হেলথ সেক্টরে ডিজিটালাইজেশন এটা ভবিষ্যৎকে হয়তো এইভাবে বদলে দিতে পারে। আমি হয়তো বলছি এই কারণে যে এমন না ডিজিটাল হলে সব কিছু যে ডাক্তার লাগবে না, ডাক্তার লাগবে। আসলে মানুষের বিকল্প আমি বলবো যে কোনো কিছু হতে পারে না, হ্যাঁ, মানুষের শ্রেষ্ঠ জীব, আর যত প্রযুক্তি আসুক সব মানুষেরই তৈরি, হ্যাঁ। তো সেক্ষেত্রে যেটা হবে, ডিজিটালাইজেশন একজন চিকিৎসককে বা চিকিৎসক সহযোগীকে আরও দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য বা সূক্ষ্মভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সাহায্য করবে। বাহ, চমৎকার। ভিত্তিক মেডিকেল সাপোর্ট কি ডাক্তারদের কাজ সহজ করবে নাকি চ্যালেঞ্জ তৈরি করবে? এআই ভিত্তিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ভিত্তিক, হ্যাঁ, ভিত্তিক। আচ্ছা, এই প্রশ্নটা আবার করি। এআইটা এত হালকা আসছে না কালি, মানে এআইটা হালকা হয়ে গেছে। এআই ভিত্তিক মেডিকেল সাপোর্ট কি ডাক্তারদের কাজে সহজ করা নাকি চ্যালেঞ্জ করে? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক চিকিৎসা যদি ডাক্তাররা দিতে যান, আমি বলবো ডাক্তাররা যদি পুরোপুরি এআই নির্ভর হয়ে যান, তাহলে চিকিৎসা সেবাটা সঠিক নাও হতে পারে, ভুল হতে পারে। কারণ এআই তো আসলে এটা কি, এটা প্রোগ্রামের উপর বেস করেই হচ্ছে, তথ্য দেওয়া থাকবে সেখানে এবং সে আউটপুট দিবে। তো এখানে মানুষের হচ্ছে সেই শক্তি আছে, যদি মানে ওই রকম সুন্দরভাবে উপস্থাপন না করা হয় সঠিক, রাইট, সেক্ষেত্রে এআই কিন্তু মানে তার মধ্যে যেভাবে প্রোগ্রাম করা আছে সেভাবে তার আউটপুটটা দিবে। তো সেই ক্ষেত্রে চিকিৎসা ভুল হতে পারে। কাজে আমি বলবো যে এআই সহযোগিতা নেওয়া যেতে পারে, একজন চিকিৎসক নিতে পারেন, কিন্তু চিকিৎসককে অবশ্যই ওই আউটপুটটা সঠিক কিনা নিজের মেধার সাথে সেটাকে কম্পেয়ার করে তারপর চিকিৎসা সেবাটা দেওয়াটা উচিত। ডেটা সিকিউরিটি, রোগীর তথ্য সুরক্ষায় কোন প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমি এক্ষেত্রে বলবো ডেটা সায়েন্সের কথা। ডেটা সায়েন্সের দুটো পার্ট আছে, ডেটা মাইনিং, ডেটা ওয়্যার হাউজিং, মানে যেখানে ডেটা স্টোর করে রাখা যায়। তো এই ক্ষেত্রে ক্লাউড ডেটাবেস সিস্টেম ডেটা সিকিউরিটির ক্ষেত্রে, পেশেন্টদের ডেটা সিকিউরিটির ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। কারণ সেটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই একজন চিকিৎসক যে কোনো মুহূর্তে তার স্টোর করা যে মানে পেশেন্টের ডেটা দেখতে পারবেন। তো সেটা হচ্ছে মানে যেটা ডেটা ক্লাউডিং আর কি, ক্লাউড বেসড ডেটাবেস সিস্টেম যদি থাকে, তাহলে সেটা একজন চিকিৎসককে স্বাস্থ্যসেবাতে সহযোগিতা করবে। আচ্ছা, এখন আমরা কথা বলতে বলতে কিন্তু র্যাপিড ফায়ার কোশ্চেনে চলে এসেছি। টক উইথ নাহার, আপনি প্রস্তুত আছেন তো? আছি। আচ্ছা, আমরা খুবই সংক্ষিপ্ত উত্তর দিব। র্যাপিড ফায়ার কোশ্চেন, স্বাস্থ্য প্রিভেন্ট নাকি ট্রিটমেন্ট?
প্রিভেন্টিভ। প্রাতরাশ রুটি নাকি ওটস? রুটি। দিনের সেরা সময় সকাল নাকি রাত? সকাল। বই গবেষণা নাকি সাহিত্য? গবেষণা। টেক এআই নাকি রোবোটিক্স? রোবোটিক্স। প্রিয় ব্যায়াম হাঁটা না জগিং? হাঁটা। ফল আপেল নাকি কলা? কলা। চা নাকি কফি? চা। NASA নাকি গুগল? নাসা নাকি গুগল? গুগল। একটি শব্দে নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি নিজেকে বলতে চাই আই এম এ সিম্পল ম্যান বাট ক্রিয়েটিভ। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? আমার খুবই ভালো লেগেছে এবং আমি আশা করছি আপনার প্রশ্নের বিপরীতে যে কথাগুলো বলেছি এই কথাগুলা হয়তো যারা দর্শক এবং শ্রোতা আছেন দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রোগ্রামটা দেখবেন সবাইকে উপকার করবে আমার এই কথাগুলা এবং আমার এই প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ভালো থাকবেন। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন দেশের এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।